আসসালামু আলাইকুম। যারা দেখছেন এবং শুনছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি নূর আহমেদ দিদার, একজন আয়কর আইনজীবী এবং ভ্যাট কনসালটেন্ট। আপনারা জানেন আমি আয়কর এবং ভ্যাটের কিছু সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করি, যার মূল উদ্দেশ্যটাই হচ্ছে অ্যাওয়ারনেস এবং নলেজ শেয়ারিং। যাই হোক, আজকের আমার আলোচনার যে বিষয়টা সেটি হচ্ছে রিটার্ন দাখিলের বিষয়। আপনারা জানেন আয়কর আইন 2023 কিছুটা সংশোধন হয়েছে। অর্থায়ন 2026-এর মাধ্যমে আমাদের 30 জুন 2026 আয়কর আইন 2023-এর কিছু সংশোধন করা হয়েছে। এই সংশোধনের যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে রিটার্ন দাখিলের সময়সীমাটা পরিবর্তন করা হয়েছে। আপনারা জানেন আমাদের এখন সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে রিটার্ন দাখিলের বিষয়টাই। তাহলে আমি কখন কোন সময় রিটার্ন দাখিল করবো সে বিষয়ে যেহেতু একটি পরিবর্তন করেছে, সেটা নিয়ে আমি আজকের মূল বিষয়টা করেছি যে একজন স্বাভাবিক ব্যক্তি স্বনির্ধারণী পদ্ধতিতে রিটার্ন কোন সময় রিটার্ন দাখিল করবেন এবং কোন সময় রিটার্ন দাখিলের ক্ষেত্রে প্রণোদনার বিষয় আছে এবং কখন রিটার্ন দাখিল করলে অতিরিক্ত করের বিষয়টা আছে এবং কর রেয়াতজনিত সুবিধা আপনি কোন পর্যন্ত পাবেন। আজকের আলোচনার বিষয়টি সেটি, এবং আপনারা যারা এই বিষয়ে কাজ করেন বা যারা ইন্টারেস্টেড আছেন তারা যদি ভিডিওটা মনোযোগ দিয়ে শোনেন আপনারা কিছুটা উপকৃত হবেন। যাই হোক, আমি আলোচনাতে চলে আসি। আমাদের এখন রিটার্ন দাখিল একটা গুরুত্বপূর্ণ বিষয়। জুলাই 1 তারিখ থেকে আমাদের 26-27 সালের কিন্তু রিটার্ন দাখিল অলরেডি কার্যক্রম শুরু হয়ে গেছে। সে প্রেক্ষিতে রিটার্ন দাখিল কখন কিভাবে করবেন একটা পরিকল্পনার বিষয় আছে, হয়তো অলরেডি আপনারা অনেকেই ইতিমধ্যে জেনেছেন। তারপরে আমি আনুষ্ঠানিকভাবে কিছুটা আপনাদের সাথে শেয়ার করছি যে আপনি যখন স্বনির্ধারণী পদ্ধতিতে ব্যক্তি পর্যায়ে রিটার্ন দাখিল করবেন তাহলে আপনার জন্য সময়সীমা হচ্ছে যে এখানে সারা বছরব্যাপী আপনি রিটার্নটা দিতে পারবেন। কিন্তু আপনি যদি একটু আর্লিয়ার দেন, অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে যদি আপনি দেন, তাহলে আপনি আপনার যেই কর দায়টা হবে, অর্থাৎ মোট করযোগ্য আয়ের উপর যে কর দায়টা হবে সেটার 5% অথবা সর্বোচ্চ 25,000 টাকা আপনি প্রণোদনা পাবেন। যে ধরুন আপনার 2 লাখ টাকা কর দায় হলো, তার 5% 10,000 টাকা, অথবা আপনার 25,000 টাকার মধ্যে যেহেতু 10,000 টাকা কম, আপনি 10,000 টাকা প্রণোদনা পাবেন। যে ধরুন আপনার যদি 35,000 টাকা যদি আপনার 5% হতো, তাহলে সেক্ষেত্রে 30,000 টাকা পর্যন্ত আপনি 25,000 টাকা পর্যন্ত আপনি প্রণোদনা পাবেন, অর্থাৎ সর্বোচ্চ 25,000। তাহলে দেখা যাচ্ছে আপনি যদি সেপ্টেম্বরের মধ্যে দেন তাহলে আপনি কিছুটা করের বার্ডেন কমাতে পারবেন, অর্থাৎ এটাকে প্রণোদনা হিসেবে বলা হচ্ছে, ইনসেন্টিভ। আপনি যদি অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে দেন তাহলে কিন্তু আপনি কোনো প্রণোদনাও পাবেন না এবং কোনো বাড়তি করও দেওয়া হবে না, অর্থাৎ নিউট্রাল। তারপরে যে জানুয়ারি থেকে যদি আপনি মার্চের মধ্যে দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য অতিরিক্ত কর আসবে, যেটি হচ্ছে যে আপনার যে টোটাল কর দায় হবে তার 2% অথবা সর্বোচ্চ 3,000 টাকা আপনার কর দায় হতে পারে। তারপরে আপনার এপ্রিল থেকে জুন পর্যন্ত যদি দেন সর্বোচ্চ 5% এবং 5,000 টাকা, এর মধ্যে যেটি কম সেটা আপনার কর দায়ের সাথে আরও অতিরিক্ত কর হিসেবে যুক্ত হবে। অর্থাৎ এক্ষেত্রে বোঝা গেল কি আপনার সারা বছর ভেবে দিতে পারবেন, ঠিক আছে, বাট যদি আপনি একটু আর্লিয়ার দেন তাহলে একটু ইনসেন্টিভ আছে, আর যদি মাঝামাঝি দেন তাহলে কোনো কিছুই পাবেন না। শেষের দিকে গেলে কিন্তু আপনার জন্য অতিরিক্ত করের বিষয়টা নিশ্চিত করা হয়েছে। এখন আপনি সিদ্ধান্ত নেবেন আগে দিবেন নাকি পরে দিবেন। এখানে সংশ্লিষ্ট একটা বিষয় আছে যে অনেক সময় অনেকেই আমাকে প্রশ্ন করছে আমার বিভিন্ন যে পরিবর্তন নিয়ে যেহেতু লেখালেখি করি, যে বিনিয়োগটা কি হবে, আমরা বিনিয়োগের একটা কি পাবো কিনা। আগে আমাদের যখন আগের আইনি ছিল কর দিবস একটা বিষয় ছিল, অথবা রিটার্ন দাখিল নির্দিষ্ট সময় একটা বিষয় ছিল, সেখানে কিন্তু বলা হচ্ছে যে কর দিবস বা রিটার্ন দাখিল নির্দিষ্ট সময় পরে গেলে কিন্তু আমরা অব্যাহতিগুলো পেতাম না, বা এই যে কর রেয়ার জনিত বিষয়গুলো পেতাম না। কিন্তু এবার আইনে যেটা বলা হচ্ছে যে আপনি যে সারা বছর ব্যাপী যে রিটার্নটা আপনি দিবেন, সেই রিটার্ন দাখিলের সময় কিন্তু আপনি কর রেয়ারটা আপনি পাবেন, এবং সেক্ষেত্রে কিন্তু কর রেয়ারটা পাওয়া যাবে না যখন আপনি বিলম্বে রিটার্ন দিবেন 174, সেখানে কিছু অব্যাহতি ছাড়া, যেগুলো বেতন খাতের অব্যাহতি কিংবা আমাদের প্রভিডেন্ট ফান্ডের কিছু অব্যাহতি বা রেমিটেন্সের ক্ষেত্রে কিছু অব্যাহতি, এগুলো ছাড়া বাকি রেয়াতগুলো কিন্তু বা অব্যাহতিগুলো আর পাওয়া যাবে না। কিন্তু এই জুন পর্যন্ত যদি আপনি এই করবর্ষের মধ্যে যদি রিটার্নটা দেন শিডিউলের মধ্যে, তাহলে এখানে কিন্তু আইনে আমাদের কর রেয়াত বাতিলের কোনো বিষয় বলা নাই। সুতরাং এটা আপনি মানে এটা আপনি পাবেন, কর রেয়াতটা আপনি নিতে পারবেন, এই বিষয়টা আপনাকে বলছি। আর কর রেয়াতের একটা পরিবর্তন হয়েছে, আপনি যখন রেয়াত নেবেন সেখানে কিন্তু রেয়াতের একটা পার্সেন্টেজ কমানো হয়েছে, অর্থাৎ আগে যেটা 15% ছিল টোটাল বিনিয়োগের উপরে, সেটা কিন্তু 10% করা হয়েছে, এবং সর্বোচ্চ 10 লাখ সেটাকে 7.5 লাখ টাকা করা হয়েছে।
অর্থাৎ রেয়াতের কিছুটা পার্সেন্টেজ বা রেয়াতের কিছুটা যে পরিমাণ কিছুটা কমাতে হয়েছে, এবং টোটালের উপর যে 3% সেটা বহাল আছে। অর্থাৎ আমরা অনেক সময় কী করি, টোটাল যেই করযোগ্য ইনকাম, মানে যেটার উপরে আমরা অ্যাকচুয়াল করটা নির্ধারণ করব, সেই টোটাল ইনকামের 3%, অথবা আগে ছিল 15% টোটাল বিনিয়োগের, এখন সেটা হয়ে যাবে 10%, এবং সর্বোচ্চ 10 লক্ষ সেটা হয়ে যাবে 7.5 লাখ, হুইচ ইজ লোয়ার। এই যে লোয়ার যেই পোর্শনটা আসবে সেটা আপনার টোটাল যে ট্যাক্স লাইবিলিটি থেকে আপনি কমিয়ে বাকিটা কর দায় নির্ধারণ করবেন। এই বিষয়টা এখানে পরিবর্তন এসছে। আরেকটা বিষয় এখানে আমি সংশ্লিষ্ট বলে রাখি যে আমার এই নির্দিষ্ট সময়ের পরে বা এই জুনের পরে আপনি এই জুনের মধ্যে যত ব্যক্তি পর্যায়ে রিটার্ন কিন্তু আপনি স্বনির্ধারণী পদ্ধতিতেই দিবেন, এবং জুনের পরে যখন যাবেন, অর্থাৎ যখন কর্মসূচিটা শেষ হয়ে যাবে, তখন আপনি আর স্বনির্ধারণী পদ্ধতিতে দিতে পারবেন না, অর্থাৎ 130-এর দ্বারাই আপনার অ্যাসেসমেন্ট হবে। সেক্ষেত্রে আপনাকে এটাকে বিলম্বিত রিটার্ন হিসাবে গণ্য হবে, অর্থাৎ 174, এবং সেখানে কিন্তু আপনার এই অব্যাহতি এবং কর রেয়াতগুলো আপনি সম্পূর্ণরূপে পাবেন না। তো যাই হোক, আজকের আলোচনা আমি এইটুকুই রাখছি যে রিটার্ন দাখিলের নির্দিষ্ট সময় এবং কোন সময় প্রণোদনা, কোন সময় নিউট্রাল, কোন সময় অতিরিক্ত করের দায় এবং রেয়াতের বিষয়টি নিয়ে আমি একটু সংক্ষেপে আলোচনা করেছি। আপনারা যদি মনে করেন অ্যাওয়ারনেসমূলক, এটাকে ভিডিওটা শেয়ার করতে পারেন, এবং যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই আপনারা আমাকে নক করতে পারেন, কমেন্টস লিখতে পারেন, অথবা মেসেঞ্জারে আমাকে আপনাদের মতামতটা জানাতে পারেন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।